এই ঘুর ঘুর করে ঘুরছে মানুষ, ঘুরছে ভাগ্য চাকা, ঘুরছে রে ভাই অতি চালাক, ঘুরছে আবার বোকা। চারিদিকে কত চারি জুরি, মিথ্যে কথার ফুলঝুরি, এরই মাঝে কেউ প্রেমে পাগল, এসব দেখে মরি মরি। বলে টাক মাথায় চুল গজায়, নিজেরই মাথা টাক, কথা কাজে মিল নাই কোনো, হচ্ছে চিচিং ফাক। ভালো মন্দের মিশেলে এক যেন রসের হাড়ি, বড়লোক হওয়ার কম্পিটিশন চলছে হুড়ো হুড়ি। রসের হাড়ি বাড়াবাড়ি, রসের হাড়ি বাড়াবাড়ি। আপনার কলিগ হারিয়ে গেল, তার একটু খোঁজার চেষ্টা করবেন না? সেই দায়িত্ব তো আপনি নিয়েছেন, আপনি খোঁজ নিচ্ছেন না কেন? যান খোঁজ নেন। এই বেকা তেরা কথা কওয়ার অভ্যাসটা আপনার গেল। কি করবো বলেন, আমি মানুষটি তো এরকম সোজা হাঁটতে পারে না জানেন, সাপের মতো করে মাঝে ভাগ করে হাঁটি। কি ডিসিশন নিতেন? আন্নের যে মরদ, আন্নের যে সাহস, কিচ্ছু করতে হাঁটতেন না। তুই কি মনে করছো আই সহজ সরল ভদ্রলোক আছিলাম? হ্যাঁ, এখনো এরকম আইছি? তোমরা এই সমস্ত কাণ্ড কীর্তি শোনার পরে, দেখার পরে আমি এখন আর সেই হারুন মিয়া নাই। আমিও ডিসিশন লই ফেলছি, দরকার হলে আমি আরেকটা বিয়ে করব। বিয়া? আপনি বিয়ে করবেন? হ্যাঁ করব। বিয়ে করবেন? আপনি আর অনুমতি লইছেন নি? আপনি নিয়ম কানুন জানেন না, আইন জানেন না, সরকারের আইন জানেন না। বিয়া দ্বিতীয় বিয়ে করতে হইলে প্রথম বড় অনুমতি লাগে। আই কি আপনার অনুমতি দিছিনি? এই শুনো, ওই সমস্ত আইন কানুন আরে বুঝাইও না, ওই সমস্ত আইন কানুন আমিও বুঝি। শুনো, যে সমস্ত স্ত্রী লোক, এই সমস্ত পুরোটা স্ত্রী লোকের বিরুদ্ধে কিন্তু আইন আছে, ওই সমস্ত আইন মানি আমি আরেকটা বিয়ে করব। কি এর আইন? আর বিরুদ্ধে আপনি কি প্রমাণ আছে? আপনি আমার দেখেন, কোন প্রমাণ দেখেন। আপনি যদি একটা প্রমাণ দেখাইতে পারেন, লিখিত বা চোখে দেখা বা ভিডিও, তাইলে আপনার কথায় রাজি। ঠিক আছে, আপনি বিয়ে করিয়ে লেন। শুনো, এত তরফাইও না, প্রমাণ জোগাড় করা আমার কাছে ওয়ান টুর ব্যাপার। আমি তো অনেকের কাছে শুনছি, সুতরাং আমি এটা ডিসিশন নিছি, আমি বিয়ে করব। বিয়ে করি দেখেন, মনে করেন আইনের শাড়ি দিউম কেন, আইও আদালতে দরজা টুকটুক করে কাফাইম, আইনের আশ্রয় নিয়ম কেন আপনি বিয়ে করে নাই দেখো, মামলা করুম যে তুই যা করতে পারো করিও, কিন্তু আমি ডিসিশন নিছি যে বিয়ে করব, করবই, খালি ঠেকাইও। আইও তো কেউ কেন বিয়ে করেন? হ্যাঁ, জেলের বাদ খাইও, মামলা করুম, এত সহজ না। কি গো আম্মা, কি সালে ছিলেন কিনলে? আগুন লাগি গেছে। আই ডরাইছি, কোন আগুন লাগছে? আরে তুই চুপ কর, ঘরের ভিতর লাগে না, বাইরেও লাগে না, তোর বাপে আগুন লাগাই দিছে, হেতে বলে বিয়ে করবো। ও কথাই কেন ইয়ানে কথা মাগো, এরম যদি কোনো ঘটনা ঘটি যায়, আঙ্গো মা জিত তো লাঞ্ছনা শুরু হয়ে যাবো। মা তোর বাপের যেন বুঝা, হেতে বিয়ে করলে আমরা কোনাই চাই। কোন যাবেন না, রান্না বিয়ার গো বই যাবেন। তোর কি হইব? আর তো কত হলারা বিয়া করতে হাত গলে গেছে। একটা সুয়ার দিয়ে একটা গালের দাঁত বেগুন হালাই দিও মাইয়া, নিজের বিয়ের কথা চিন্তা কর। মা বাপের সংসার বাঁধি যেতে আছে, তোর বাপে আরে ছাড়ি যেতে আছে, বিয়ে করিয়া লাইতে আছে, এই চিন্তা নাই তুই নিজেরা বিয়ে লাই হাঙ্গালে হাগল হয়ে গেছ। তা আব্বা বিয়ে করবো কিনলে কই সামনে অবশ্য কোনো দোষ করছে নি, লাভবান বিয়ে করতে হাগল হয়ে গেছে। কি দোষ করছি তুই তো ভালো করে জানো, তোর কাছে তো কোনো কিছু গোপন করি না, করিয়া লাইছি, ভুল হয়ে গেছে। তুই তোর বাপের বুঝা, আন্নের এত বেশি ঠিক হয় না, নড়র গড়র করেন আন্নের এই বয়সে। এইসব নড়ি গড়ি আই কর মানুষ দরকার আছে না, অনেক বুড়া কালে নড়ি গড়ি করন। পয়সা তো ভুল হয়ে গেছে তো, আর কইতাম না তোর বাপের বুঝা ন, আমি তো সারা বাপের সারা বাসটার ন। আরে বুড়া গেলে কেউ বিয়ে করবো নি, আরে কেউ পছন্দ করবো নি, আর তো কোনো বয়স নাই। এনে লুটুর পুটুর দুষ্টামি শয়তানি করি, এগুলো তো এমনি করে। অন বিয়ে করতে যা কেউ রাজি হইতো না, তোর বাপ ছাড়া আর কোনো উপায় নাই, তোর বাপের বুঝা। আচ্ছা আমি চিন্তা করি না, আইসাই আব্বারে বুঝাইতাম হারিনি, বেড়া মানুষ তো বিয়া করবো কইলে করি হেলা। আচ্ছা আমি চিন্তা করি না, আইসাই। আমি একটা কথা কইলি, যদি তোর বাপে উল্টা পাল্টা কিছু করে, আমি কিন্তু ভুলে যাই হেতে তোর বাপ, আমি কিন্তু জেলের ভাত খাওয়াই, আমি ছাড়ি না বেডি না, আমি শেষ রক্ত পর্যন্ত যুদ্ধ করে চেষ্টা করি, যদি না হারি তো জেলের ভাত খাওয়াই। আর এক কথা, মা গো আনারা মা বাপ দুইজন মিলে যাকে শুরু করছিল না কিতাম, কিচ্ছু করার লাগবে না, তুই তোর বাপরে খালি বুঝা। ঠিক আছে একবার বুঝানোর চেষ্টা করতে আছি, আন্না কোনো চিন্তা করি না। আমি কিতাম কি বলবো আফা, মাঝে মাঝে মনে হয় আপনি আমার মায়ের পেটের বোন,
আপনি ছাড়া আমাকে কেউ কোনোদিন বিপদ থেকে উদ্ধার করতে পারে না। আপনি কি সুন্দর করে মানুষজনকে দমায়ে ফেলছেন, আমার তো কি ভালো লাগতেছে। আমার ব্যবসা বাণিজ্য আমি এখন একদম শান্তি। আমি মনে করো কালকে থেকে আমি যখন আবার অফিসে বস। না না, কি বলেন, আপনি অফিসে বসলেই তো ওরা জেনে যাবে। তাহলে আমার অফিসে কি হবে, মানে আমার ব্যবসা বাণিজ্য আমি না গেলে তো এই যে আমার প্রোডাকশন হবে কি করে, আমার ক্রিম বানাবো কি করে, আমি কর্মচারীদের বেতন দেবো কি করে, কর্মচারীদেরকে বলবো কিভাবে যাও অমুক জায়গায় এইভাবে বেচা বিক্রি করো, এগুলি কিভাবে হবে? না, এগুলা একদম এইসব নিয়ে আপনি একদম ভাববেন না। আমি আছি তো, আমি আপনার অফিস সামলাবো, আমি আপনার কর্মচারী সামলাবো, আমি আপনার ঘর সামলাবো, কিভাবে কাকে কখন বেতন দিতে হয়, কোথা থেকে টাকা পয়সা আনতে হয়। যদি আপনার চামেলি ক্রিম নাও বিক্রি হয়, আমি আমার দায়িত্বে সবাই বেতন দেব। আপনি এটা নিয়ে একেবারে টেনশন করবেন না। এগুলো কি বলতেছেন, সব কথা আমার মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। আমি আমার অফিসে বসবো না, অথচ আমার কর্মচারীর বেতন। আচ্ছা, আপনি যদি অফিসে বসেন, আবার এই ছেলেপেলেগুলো যদি আসে, হ্যাঁ, তখন আপনি কি করবেন? মরে যাবো। ওই সময় যদি আমি বাসায় না থাকি, আমি যদি শুটিং এ থাকি অথবা কোথাও যাই কাজে, তখন আপনি তো আমাকে ফোনও পাবেন না। শুটিং এ তো আমরা ফোন সাইলেন্ট করে রাখি, এটা জানেন না? আপনি বসেন, আপনি আমার সিয়ারটার মধ্যে আপনি বসেন। আপনি হলেন, আপনি চামেলি ক্রিমের ব্যবসা করেন, তারপর আমি এসব ঝামেলায় যে আরো প্রবলেম আছে। আরো বলি, ওরা যখন 1 কান 2 কান 3 কান হবে, এরা ফেসবুকে দিবে, এরা কোথায় কোথায় যে দিবে, এমনও হতে পারে পোস্টারিং করতে পারে যে চামেলি ক্রিম কেউ ব্যবহার করো না, চামেলি ক্রিম ব্যবহার করলে স্কিন নষ্ট হয়ে যায়, ভূতের মতো হয়ে যায়, এইসব বলবে। বলেন এটা কি ভালো লাগবে? তাছাড়া আশেপাশে আপনার অনেক শত্রু আছে না, অনেক ক্রিম আছে, এই ক্রিম সেই ক্রিম, হ্যান্ড ক্রিম ত্যান ক্রিম। এরা কি করবে, যখন শুনবে চামেলি ক্রিমের ধস নেমে গেছে, তখন এরা চাঙ্গে উঠবে, তখন আপনার নামে মানহানির মামলা করবে, আপনার নামে আজে বাজে দেবে। তখন কি করবে? কি করবো, বুদ্ধি দেন না, বুদ্ধি দেন। বলছি, আপনি একদম টেনশন নেবেন না, আপনি চুপচাপ ঘরে বসে থাকবেন, ভাত খাবেন, ঘুমাবেন, যখন যা খাবেন বলবেন আমি অফিস থেকে পার্সেল পাঠিয়ে দেব, তারপরে আমি তো আছি, আমি সব ঠিক করে দেব। তখন আপনাকে ডেকে নিব, ও বিয়াইন আপনার চেয়ারটা রক্ষা করেন, আপনি আবার অফিসে আসেন, চেয়ারে বসেন। আরেকটা সমস্যা আছে, এখন আপনার বিরুদ্ধে যে ওরা লেখালেখি করবে, তার অপোজিটে যদি আমরা লেখালেখি করতে যাই, আমরা লোক লাগিয়ে দিই, মানে আমার পক্ষে, আপনার পক্ষে একদম ঠিক ধরছেন। তখন কি করতে হবে? কি করতে হবে? পক্ষে লেখার জন্য ছেলেপুলেদের টাকা দিতে হবে না? মা একটু লিখবে, এটার জন্য টাকা কেন লাগে? প্রেস খরচ আছে, এই খরচ আছে, গাড়ি ভাড়া আছে, ওদের সারাদিন বসে লিখে ওদের একটা পার্সোনাল খরচ আছে, তো খাওয়া দাওয়া আছে না, ওরা তো আবার বিরিয়ানি ছাড়া খায় না। ও ঠিক আছে আপা, আপনি 1000-1500 টাকা দিয়ে দেন। আচ্ছা, মাথায় হাত কেন? 1000-1500? এটা কি বললেন? কেন আপা, 1000-1500 টাকা কি টাকা না? না 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 না, ওদের কাছে 1000-1500 কোনো টাকাই না, হাতের ময়লা। অন্তত লাখখানেক টাকা তো লাগবেই। আবার কি বলতেছেন জাফা, 1 লাখ টাকা দিতে হবে যে লেখালেখির জন্য? আপনার ইমেজের কথা চিন্তা করে তো এই টাকা দিতেই হবে। এখন তো বিপদের সময় টাকার কথা একদম চিন্তা করা যাবে না। মুরব্বীদের কথা মনে পড়ছে, বলছে যে বেঁচে থাকলে টাকা অনেক হবে, আগে তো আমাকে বেঁচে থাকতে হবে, তাই না? কিন্তু আপা আমার তো নাই, এত টাকা তো ঘরে নাই, মনে করেন কত বেশি হবে না তো, 1 লাখ টাকা হবে না। কত হবে সেটা তো জানি না, আলমিরা খুলে দেখতে হবে। আচ্ছা একটু যান, কষ্ট করে যান, দেখেন যা যা পারেন। আমি দেখি খাঁচাই কুচাই কি আছে, আপনি একটু বসেন। আচ্ছা, এই যে মনে করেন, এই যে এখানে আমি 35,000 টাকা রাখছিলাম, আর এখানে এক জায়গায় হচ্ছে 12,000 টাকা, মোট 35 আর 12 47,000 টাকা। আর কোনো টাকা নাই আপা।
47। এই অল্প টাকায় তোমরা মানবে না, হ্যাঁ 1 লাখ টাকাই লাগবে। তো কি করবো তাহলে? এক কাজ করেন, কি আপা? যদি গহনা বন্ধক রেখেও অথবা কাউকে ফোন করেন, যেভাবেই হোক 1 লাখ টাকা মিলিয়ে দিতেই হবে। মানে আপনি বলতেছেন আপাতত তার দানা হ্যাঁ দাদা, গয়নাগাটি বন্ধ? হ্যাঁ হ্যাঁ, মানে আমার ইমেজ বাঁচানোর জন্য এগুলো আমাকে করতে হবে? সেটা তো আমাকে করতে হবে আপা। আমি তো নিজের কপাল নিজে খাইতেছি, আমার সব শেষ হয়ে যেতেছে। কে বলছিল আমার এসব কোম্পানি টোম্পানি? না ঠিক আছে, আমি যেভাবে পারি আপনার টাকার ব্যবস্থা করে দেবো আপা। আপনি আমার অফিসটা বাঁচান, তাহলে আপনি আমার অফিসে বসতেছেন তো না? হ্যাঁ অবশ্যই। কি বলেন, আপনি মান সম্মান বাঁচাতে হবে না, আপনার জান বাঁচাইতে হবে তো। আপনি অফিসে বসবেন, আপনার জান চলে যাবে, আমি থাকতে প্রশ্নই আসে না। কিন্তু একটা কথা না বললেই না, এই 47,000 টাকা তো আমি ওদের হাতে দিতে পারবো না। আমি 3,000 টাকা অ্যাড করে 50,000 মিলিয়ে ওদের দিয়ে দিই, বাকিটা আপনি ম্যানেজ করেন। বাবা আপনি মানুষ না, আপনার কলজাটা এত বড়, কি সুন্দর আপনি 3,000 টাকা দেবেন আমার জন্য, অথচ আমার কেউ কিছু করে না আমার। আপা আরেকটা আপনার কাছে অনুরোধ আছে, প্লিজ অনুরোধ। হ্যাঁ সেটা হচ্ছে আমি যে আপনাদের টাকা পয়সা দিচ্ছি, হ্যাঁ এই কথাটা আপনি আর আমি জানবো, কেউ যেন না জানে, তাহলে তো আমাকে মানুষ মনে করবে আমি বোকা, আমি দুর্বল মনে করবে না? কি যে বলেন না, কাকে বলতে যাব আমি? আপনার সম্মান মানে তো আমার সম্মান, তাহলে আমি এটা দেখবো না? আমি এসব বলতেই যাব না। ঠিক আছে, শুধু একটা কথাই বলি, বাকি টাকাগুলো ম্যানেজ করেন, আমি আসতেছি। আচ্ছা আমি তো বুঝতেছি না। হ্যাঁ আমি তো টাকা দিচ্ছি, না না আমাকে আরো টাকা দিতে হবে। আমার বেআইনকে আমার বিশ্বাস করতে হবে, উনি একমাত্র আমার বাঁচাইতেছে, কেউ আমার পক্ষে নাই আমার রিনা খান বেআইন ছাড়া। কি হলো এরকম গরুর মতো চোখ দিয়ে আমার দিকে তাকায় আছো কেন? এই তোমারে আমি এই বাড়ি নিয়ে আইছি কি জন্যে? আমার সংসার ভাঙতি, আমার বোর সাথে গ্যাঞ্জাম বাঁধাতি, তা না করে তুই আমার বোর পা চাপতিছিস। তুই কি এই বাড়ি কাজের মেয়ে নাকি? না কাজের মেয়ে হবো কেন, আমি এই বাড়ির বউ। বউ মানে? সত্যিকারে বউ না, আমি কন্টাক্ট করে নিয়ে আইছি তোরে। সেটা মানুষ জানে না, সেটা তুমি আর আমি জানি, পাবলিক কি সেটা জানে? পাবলিক জানে না, ভালো হয়েছে। আমার দরকার নেই এখন তোমার মতো কাজের বউ, আমার দরকার নেই। তুমি এখন আমার ঘরেতে যাও, তুমি আম রাস্তা মাপো যাও। জি না, আমি কোথাও যাচ্ছি না, আমি এই বাড়িতে থাকবো, তোমার বউ হয়ে থাকবো, আমাকে বউর স্বীকৃতি দিতে হবে, এটা আমি বলে দিলাম। মানে কি আশ্চর্য ব্যাপার! আমারে কি গেরা করে ফেলালো। তালেব তালেব তোরে আমি খাইছি তালেব। আরে এইদিকে আসো। আরে কি হলো, তোমার আমার সাথে কথা বলতে হবে তো আমার। আরে কথা বলবা, তুমি কি জানো সর্বনাশ হয়ে গেছে? আবার কি সর্বনাশ? তোমাকে বলেছিলাম না আমার শাশুড়ি গিরাই গিরাই শয়তানি? হ্যাঁ তো কি হয়েছে? আমরা কি ভেবেছিলাম রিনা খান আর আমার শাশুড়ির মধ্যে ফাটল ধরেছে? হ্যাঁ তাই তো। আসল বিষয় তো তা না মা। তাহলে রিনা খান আর আমার শাশুড়ি আমাকে শায়েস্তা করার জন্য এটা সবকিছু প্ল্যান করেছে। বলিস কি? এগুলো সব আমার শাশুড়ির সাজানো নাটক। তুমি কি জানো আমার শাশুড়ি কি চাচ্ছে? উনি চাচ্ছে রিনা খানকে সাথে নিয়ে আমাকে একটা শায়েস্তা করার। তো ঠিকই তো আছে, সে যদি এটা করতে চায় আমাদের প্ল্যান আমরা চেঞ্জ করে ফেলবো। শুধু তো এখানেই শেষ না, আরো অনেক কিছু ঘটেছে। আবার কি ঘটলো? রিনা খান কালকে থেকে আমাদের অফিসে বসবে। হায় আল্লাহ, বলিস কি? শুধু তাই না, রিনা খান আমার শাশুড়িকে বুঝিয়েছে আপনি যদি এই গ্যাঞ্জাম থেকে বাঁচতে চান তাহলে কালকে থেকে অফিসে না বসে আপনি বাসায় বসেন। তার বিনিময়ে রিনা খান অফিসে বসে সব ঝামেলা মিটমাট করবে। বলিস কি? তোর শাশুড়ি তার প্রিয় বিজনেসে রিনা খানকে বসাচ্ছে? একদম তাই। এত বেকুব মহিলা? মানে কি, তুমি কি জানো না আমার শাশুড়ি কতটা বোকা? আমার না বিষয়টা একদমই ভালো লাগছে না। যা করার আজকে রাতের মধ্যে করতে হবে। শোন, তুই কিন্তু কোনো চিন্তা করিস না, একদম মাথা ঠান্ডা রাখিস। ওরা যদি এরকম ভাবে প্ল্যান বদলায় থাকে, আমাদেরও তো অপোজিটে একটা খেলা খেলতে হবে। ঠিক আছে, আমি তোর মামার সঙ্গে বুদ্ধি পরামর্শ করে তারপরে কি করব বলছি। হ্যাঁ, তুই একদম ঠান্ডা থাক। কি রে মা, তুই কি নিয়ে এত টেনশন করতে আছিস? কি সমস্যা কি? মামা, তোমার জামাই তো অফিস যায়নি। অফিসে যায় নাই? তো না গেলে বেশ ভালো কথা, তুই এটা ফোন করিয়ে দেখ। কিভাবে ফোন করব? তার ফোন তো বন্ধ। ফোন বন্ধ, বেশ ভালো কথা। অফিসের লোকজন নাই আর? হ্যাঁ, নাম্বার টাম্বার দুই একটা নাই তোর কাছে? লাগলে হ্যাগোদারে ফোন দিয়ে খবর লা যে ও গেছে কই।
ওর অফিস থেকে নাসির ভাই ফোন করেছিল, সে তো আমাকে প্রথম জানালো যে সিরাজ আজ অফিসে যায়নি। তো এরপর কি নাসিরের লোক তোর কোনো আর কথা হয়েছিল? হ্যাঁ, তারপর কয়েকবার কথা হয়েছে, কিন্তু ওনার কোনো সন্ধান পাইনি। না, হলে তো মহা মুশকিলের কথা। কিন্তু আমার কি মনে হয় জানো, আমার মনে হয় ও কোনো বাজে পোলাপানের তালে পড়িয়া হ্যাগো লগে যাই এখন উল্লাসিদা কামে এখন লিপ্ত হয়ে গেছে। এই কারণে ও ফোন বন্ধ করিয়া ও গাপটি দিচ্ছে। কিন্তু মামা, উনি তো কোনো বাজে বন্ধুদের সাথে মেশে না, অফিস আর বাসা। ওরে মা, তুই হারা দিন এই সাইড দেওয়ালের মধ্যে থাও, অর্থাৎ তুই ঘরে থাও। তুই কি বাইরের কোন খোঁজ খবর রাখো? ওর অফিসের খোঁজ খবর রাখো? এত রাখো না। আড্ডা দিয়ে একটা উল্লাসিদা ঘটলে তোরম গড়লে ঘটতেও পারে। কিন্তু মামা, আমার কাছে কিন্তু একদম তেমন মনে হচ্ছে না। তাইলে আর কি ঘটনা ঘটতে পারে? তবে হ্যাঁ, একটা জিনিস ঘটতে পারে, এটা হলো এই বাসায় তোর লগে এই ঝগড়াঝাটি, কথার কাটাকাটি, এইসব যন্ত্রণা সহ্য করতে না পারিয়া ফোন টোন বন্ধ করিয়া উনি বনবাসে চলিয়ে গেছে, এইটা একটা হতে পারে। এছাড়া আমি আর কোনো পথ দেখি না। মামা, এখনই আর কি বাদ দাও, আমার সত্যি খুব টেনশন হচ্ছে। এত চিন্তা হবে না, দরকারটা কি? ও যদি আড়াই যাইয়ে থাকে তা তো তুই বাঁচছ। তুই মনে করো 7 দিন হইলি, তুই তো চাইছিলি তোর মতন করিয়ে তোর এই সংসারটা তুই চালাবি। ও চলিয়ে গেল, তোর নিয়ে তো নিয়ে গেল, তোর যেরাম খুশি তুই হেরাম চলবি। যদি ও না ফেরতায় তা তোর জন্য আরো বেটার। তোর আর এক জায়গায় সুন্দর একটা পোলা দিকে বিয়ে দিয়ে আলাম, কোনো সমস্যা আছে? মামা, এখন এসব কথা বলার সময় না। তাছাড়া ওনার যদি কিছু হয়ে যায় তাহলে আমাকে কি পরিমাণ জবাবদিহি করতে হবে একবার ভাবো তো। এই একটা কথা কইলে তোর জবাবদিহি করতে হবে কি? এই ও সিরিয়াস কমে গেছে না গেছে তোর দেখো ইয়ে গেছে। ও যদি আড়াই মারাই কোন হানে যাইয়ে থাকে তা তোর জবাব দিতে হইবে। তুই কি হারে কিডন্যাপ করছো যে তোর জবাব দিতে হইবে? তুমি তো এটা ভালো কথা বলেছো মামা, আমার মনে হচ্ছে ওনাকে কেউ কিডন্যাপই করেছে। কইছি পরে ওনার একারে এটার একারে পয়েন্টে পয়েন্টে মিলিয়ে গেছে। এই আমার কত তোর পয়েন্টে মিলবে কিসের জন্য? ওই বুড়া বাপ ওরে কিডন্যাপ করবে কি? এটা ওর দ্বারে 2টা আছে, ওরে কিডন্যাপ হরিয়ে পাইবে ডাকি মাত্র। ও একটা মন্তব্য হরিয়ে বই রয়েছে, হ্যাঁ কিডন্যাপ করছে। এরকম কিছু যদি না হয় তাহলে উনি বাসায় আসবে না কেন? রাত দেখ আর একটু বেশি বাজে নাই, এই 12টা 1টা বাজে নাই, এই সময় দেখবি আস্তে গিয়ে কলিং বিল পিটাইবে, পিটাই তোরে উঠাইবে, দেখবি সামনে টাল মাল খাইয়াও নেওয়া লেগে গেছে। এই অবস্থা হয়তো পাবি, এটা আমার সন্দেহ দিয়ে আমি কইলাম। আমার কিন্তু এখন ভীষণ টেনশন হচ্ছে মামা। হইছে মা, তোর চিন্তা যদি না যায় তা তোর চিন্তা তুই কর, কিন্তু আমি যা কইতেছি এইটা একটু হন। এই চিন্তা ভাবনা বাদ দিয়া এখন যাই ঠান্ডা মাথায় ঘুমা। কোন রকম রাইতে পোয়াইতে প্রয়োজনে কাইলবে নি হলে চিন্তা ভাবনা করবো মানে যে কমলে গেলে কি হলে না হলে এটা দেখুন কাইলবে নি ভাবা রাইতে চিন্তা করিয়া ঘুম নষ্ট করিয়া লাভ আছে? যা ঘুমা যাইয়া। আচ্ছা স্যার, আমারও হন ঘুমায়, শরীরটা তেমন ভালো না রে মা, আমি যাই ঘুমাই, যা তুই যাই ঘুমা। ব্যাপারটা কি? এমন তো হওয়ার কথা না। হয়তো ওনাকে আমি পছন্দ করি না, কিন্তু তার বলে তো সে আমাকে রেখে একা কোথাও চলে যাবে, এটাও হওয়ার কথা না। এখন তো আমার ভীষণ সন্দেহ হচ্ছে। আচ্ছা, আহমেদুল্লাহ আবার ওনার সাথে কিছু করলো না তো? জান পাখি, ও জান পাখি, কি হয়েছে? তোমার মনটা খারাপ কেলা? কাকু, আর স্বামী আগে সংসারে রাখতে চায় না, হাতে বলে আবার বিয়ে করবো। আমি হাতে বুঝাইয়া পারতেছি না। আর বেকুব নাকি? হ্যাঁ বুঝাইতে যাও কোন দুঃখে? হ্যার মতো হেরে থাকতে দাও না, 2 টাকা 4টা বিয়ে করুক গা, এটা তোমার আমার তো আরো ভালো। এইসব তুমি কিয়া কইতে আছো? হ্যাঁ, কোন নারী কি স্বামীর ভাগ দিতে পারে? বেকুব, কারে কি কইতেছো? তুমি যে আমার লগে প্রেম করো, তোমার স্বামী তোমার ভাগটা আমারে দিতেছে না? তো এটা তো আই গোপনে করি, তোমার লগে আই প্রেম করি, এটা গোপনে। হ্যাঁ, তো তুই বিয়ে করতে চাই সদরে। তোমার স্বামী যে আরেকটা বিয়ে করবো ওইটা চিন্তা মাথায় আইনো না। আরে দরকার হয় তুমি আর আমি বিয়ে করে বলো। তোমার ছোট বোতলে কি হইব? ওর মতো থাকবো, তুমি তোমার মতো থাকবা।
আর আমার তো বাড়িঘর ঢাকা শহরে 2-3টা আছে, একটার মধ্যে তুমি উঠে যাবে, একটার মধ্যে উঠে যাবো। আর এত বড় মাইয়া ঘরে অঞ্জা দিয়ে বিয়া শাদি করি, পাড়া মহল্লার মানুষ কিয়া কইব? ভালো তোমার পাড়ার মহল্লা, পাড়া মহল্লা কেমন ভাত খাওয়ায় নাকি? এর মতো চলবার দাও। আমি যে তোমার ভালোবাসি এটাই তো সত্যি। কাকু, আমি তোমার ভালোবাসারে সম্মান করি, কিন্তু আর স্বামীর চাপ তো আর কষ্ট লাগতে আছে, মায়া লাগিয়ে গেছে। বুবু তো আর বুবুর মধ্যে নাই, বুবুরা শেষ করে ফেলতেছে। মানে কি ক্ষণে শেষ করছো যে তোমারে? রিনা খান তোকে আজকে একদম সারা জীবনের জন্য ঝামেলা মুক্ত করে। হাজবেন্ড যে কেন ওয়াইফকে রেখে বিদেশে থাকে? আমি যদি তোমারে বিয়ে করি তোমার জীবন তো আরো বেশি নষ্ট হয়ে যাবে। রসের হাড়ি বাড়াবাড়ি, রসের হাড়ি বাড়াবাড়ি, এর যেন